18 এপ্রিল গাজার গণহত্যার প্রতিবাদে মার্কিন ছাত্ররা বিক্ষোভের সূচনা করে। তারপরে সেই বিক্ষোভ ছড়িয়ে পড়ে, প্রায় 15-16 দিন হয়ে গেছে। এই বিক্ষোভে আমরা দেখছি যে 2200-র উপরে, গতকাল পর্যন্ত 2200-র উপরে ছাত্র গ্রেপ্তার হয়েছে, তাদের নির্যাতন করা হয়েছে, চরমভাবে নির্যাতন করা হচ্ছে। এখানে মুসলিম বা ইসলামী ইতিহাস ঐতিহ্য স্থাপনা, আল আকসা মসজিদের ব্যাপার, ফিলিস্তিনের বিভিন্ন রকমের নবী, অনেক নবী আলাইসাল্লামদের স্মৃতি, কবর, এরকম অনেক কিছু জড়িত। এগুলোর সাথে ইসলামী চেতনা, মুসলিম চেতনার একটা প্রশ্ন কিন্তু থেকে গেছে। শুধুমাত্র সাধারণ ব্যাপারে ভাবে এই ফিলিস্তিন ইস্যুটাকে দেখলে হবে না। এবং এইরকম ধর্মীয় জায়গা থেকেই কিন্তু মূলত ইহুদিবাদী ইসরায়েল রাষ্ট্র তৈরি। দীর্ঘদিনের গণতন্ত্রের চর্চা না থাকা, ছাত্র আন্দোলন না থাকা, বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদের নির্বাচন না থাকা, সর্বোপরি একটা গণতন্ত্রহীন পরিবেশে আমরা কার্যত আমাদের ছাত্রদের, যুবকদের, তরুণদের যে রাজনৈতিক চেতনা, সেটাকে আমরা ভোতা করে দিয়েছি। যে ছাত্র সংগঠনগুলো যে যখন রুখে দাঁড়ায় প্রতিবাদ মুখর হবে, সেইটা করার জন্য যে রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড এবং যে রাজনৈতিক পরিবেশ থাকা দরকার, সেই রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড এবং পরিবেশ, সেই রকমের ক্ষেত্রেরও একটা ব্যাপার আছে, সেইটা নেই। ইসরায়েল এবং মার্কিনী যেখানে ইসরায়েল বিরোধী বিক্ষোভ হচ্ছে, ওইসব বিক্ষোভের বিষয়ে আমি কথা বলবো। যে আপনারা জানেন যে অলরেডি কলম্বিয়া বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্ষোভ হচ্ছে, প্রচন্ডভাবে বিক্ষোভ হচ্ছে। এবং আমরা শুনতে পেয়েছি ওখানে বাঙালি যারা আছে, প্রবাসী বাঙালি, তারা ওখানে অংশ নিয়েছেন। এবং ওখানে যারাই অংশ নিয়েছে তাদের উপর পুলিশ প্রচন্ডভাবে অত্যাচার করছে, অ্যারেস্ট করছে, এবং এর মধ্যে একটা বিতর্কিত আইনও হয়েছে, আপনারা এগুলো জানেন। আমি এখন যে বিষয়টা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে বাংলাদেশে সবসময় কিন্তু আমাদের তরুণ সমাজ সব এই ধরনের মানে বিষয়গুলোতে প্রতিবাদ করে আসে সব সময়। দেখে যদি আমরা বলি যে 52 সালের আন্দোলন বলেন, 71 সালের আন্দোলন বলেন, মুক্তিযুদ্ধ বলেন, এমনকি 90-এর যে আন্দোলন, সবকিছুতেই কিন্তু আমরা দেখেছি স্টুডেন্টরা একটা ঝাঁপিয়ে পড়ে এবং তাদের মধ্যে এই ধরনের প্রতিবাদ মুখর হয়ে ওঠে। এবং অন্যান্য বারও কিন্তু এরকম আমরা দেখেছি। কিন্তু এইবারের যে এখন যে ইসরায়েল এবং প্যালেস্টাইনের মধ্যে যেই ইসরায়েলিরা প্যালেস্টাইনিদেরকে হত্যা করছে বা হামাসের উপরে হামলা করছে, শিশুদেরকে মেরে ফেলছে, এই যে অন্যায়, সারা পৃথিবী যখন প্রতিবাদ মুখর, তখন কিন্তু আমাদের বাংলাদেশে আমি স্টুডেন্টদের মধ্যে এমন কিছু, বা ঢাকা বিশ্ববিদ্যালয় বা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো, কোথাও কোনো স্টুডেন্টদের আন্দোলন আমি দেখছি না। সো আপনাদের দুজনের কাছে আমি জানতে চাই, প্রথমে আমার ভাইয়ের কাছে আমি শুনতে চাই যে আপনি তো ছাত্র আন্দোলনে ছিলেন, আপনি রাজনীতি সক্রিয়ভাবে করেছেন। এই যে স্টুডেন্টরা আন্দোলনের বিমুখ হয়ে গেছে বা প্রতিবাদে বিমুখ হয়ে গেছে, এটার কি কারণ মনে করেন? এবং ইসরায়েলের বিরুদ্ধে তারা যে কোনো কথা বলছে না কেন? জি, নব ভাই, আপনার কাছে প্রথমে যাই। হ্যাঁ, ঠিকই বলেছেন যে বাংলাদেশের ছাত্ররা সবসময় আন্দোলন মুখর ছিল। আর সত্যিকার অর্থে আজকের যে বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, এই স্বাধীন বাংলাদেশের জন্মই হয়েছে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে। এটা 52-এর আন্দোলন, 62-এর আন্দোলন, 69-এর আন্দোলন, গণ অভ্যুত্থান, তারপরে 71-এর বিশাল ঘটনার মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ। এবং আমরা দেখেছি স্বাধীনতা উত্তর বাংলাদেশেও এবং পাকিস্তান আমলেও এদেশের ছাত্র সমাজ বিশ্বের যেখানে অন্যায় অবিচার হয়েছে তার বিরুদ্ধে তারা বিক্ষোভে ফেটে পড়েছে। 60-এর দশকে মার্কিন বিরোধী আন্দোলন আমাদের ঢাকা শহরে এবং ঢাকার বাইরে বড় বড় শহরগুলোতে এটা খুব সাধারণ ঘটনা ছিল। এমনকি স্বাধীনতা উত্তর বাংলাদেশে মার্কিন বিরোধী বিক্ষোভ, বিশেষ করে ভিয়েতনামে যখন অন্যায় অবিচার হচ্ছে, ভিয়েতনামে যখন গণহত্যা হচ্ছে, তখন বাংলাদেশে প্রচন্ড রকমের বিক্ষোভ হয় স্বাধীনতা উত্তর বাংলাদেশে। আমার মনে আছে 1973 সালের 1 জানুয়ারি ভিয়েতনাম সংহতি দিবসে এদেশের যে ছাত্র বিক্ষোভ হয় এবং স্বাধীনতা উত্তর বাংলাদেশে এই ছাত্র বিক্ষোভে সর্বপ্রথম গুলির ঘটনা ঘটে। এবং এটা আমরা আমাদের যে জাতীয় প্রেস ক্লাব তার ঠিক সামনে তখন মার্কিন তথ্য কেন্দ্র ছিল, সেইটাকে ঘেরাও করার সময় এই বিক্ষোভ হয় এবং সেখানে গুলি হয়, 2জন ছাত্র মারাও যায়, মতিউল কাদের। এবং এখন কদমফুলের সামনে তার স্মৃতিস্তম্ভ আছে। কিন্তু দুর্ভাগ্যজনক
যে স্বাধীনোত্তর বাংলাদেশের শুধু না, তারপরেও স্বাধীনতার পরেও বাংলাদেশের ছাত্র সমাজ ছিল প্রতিবাদী। যেমন এরশাদ বিরোধী আন্দোলন ছাত্ররাই শুরু করে, এবং মজার ব্যাপার হলো এই ছাত্র আন্দোলন যে প্রথম শুরু হয় 12 ফেব্রুয়ারি, যে ছাত্র আন্দোলন, তার সূচনাটা হয় ফিলিস্তিনি ছাত্রদের প্রতি ফিলিস্তিনি সংহতি আন্দোলনের মধ্য দিয়ে। খুব সম্ভবত 14ই ফেব্রুয়ারির যে ছাত্র বিক্ষোভ, যার উপরে লাঠি গুলি টিয়ার গ্যাস হয়, তার ঠিক 3-4 দিন আগে, আমার এক্সাক্ট মানে ডেটটা মনে নাই, খুব সম্ভবত 10 তারিখ ছিল, সেদিন সামরিক শাসনের মধ্যে সবার সমাবেশ নিষিদ্ধ, এমনকি আকার ইঙ্গিতে সামরিক শাসনের সমালোচনা করা নিষিদ্ধ। এর মধ্যেই ফিলিস্তিন সংহতি দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটি ছাত্র মিছিল বের হয়ে শিক্ষা ভবনের সামনে দিয়ে আবার বটতলায় ফিরে যায়। তো এরশাদের উৎখাত হয় কিন্তু ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে, ছাত্র বিক্ষোভের মধ্য দিয়ে। 90-এর গণঅভ্যুত্থানের মূল নায়ক ছাত্র, যদিও রাজনৈতিক দল তাতে সংহতি ছিল, রাজনৈতিক দলের অংশগ্রহণ ছিল, কিন্তু ছাত্ররা ছিল প্রধান। দুর্ভাগ্যজনক যে আজকে গাজায় যে গণহত্যা, আজকে বিশ্বের দেশে দেশে মার্কিন যুক্তরাষ্ট্র, মার্কিন সাম্রাজ্যবাদ, ফরাসি সাম্রাজ্যবাদ বা ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি আফ্রিকা সহ বিশ্বের দেশে দেশে যে নির্যাতন করছে, তার বিরুদ্ধে আমরা দেখছি খোদ ইউরোপে বিক্ষোভ আছে। যেমন 7ই অক্টোবর যখন ইসরায়েল গাজায় গণহত্যা শুরু করে, আমরা দেখলাম ইউরোপের দেশে দেশে বিক্ষোভ। তারপরে মার্কিন দেশেও আমরা বিক্ষোভ দেখলাম, খোদ আমেরিকা যুক্তরাষ্ট্র বিক্ষোভ দেখলাম। আর এবার আমরা কি দেখলাম, যে 18ই এপ্রিল গাজার গণহত্যার প্রতিবাদে মার্কিন ছাত্ররা, মেনলি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিক্ষোভের সূচনা করে। তারপরে সেই বিক্ষোভ ছড়িয়ে পড়ে, প্রায় 15-16 দিন হয়ে গেছে। এই বিক্ষোভে আমরা দেখছি যে 2200-র উপরে, গতকাল পর্যন্ত 2200-র উপরে ছাত্র গ্রেপ্তার হয়েছে, তাদের নির্যাতন করা হয়েছে, চরমভাবে নির্যাতন করা হচ্ছে। শুধু ছাত্র নয়, শিক্ষকদেরও গ্রেপ্তার করা হচ্ছে, মারধর করা হচ্ছে। একজন মার্কিন শিক্ষকের রীতিমতো বুকের হাড় ভেঙে দিয়েছে পুলিশ। এই বিক্ষোভ মধ্যেই শুধু মার্কিন যুক্তরাষ্ট্র 40টার বেশি বিশ্ববিদ্যালয়ে এই বিক্ষোভ ছড়াই পড়েছে, এবং এই বিক্ষোভ ছড়াই পড়েছে ইউরোপের দেশে দেশে। আজকে দেখছিলাম প্যারিস থেকে শুরু করে, লন্ডন থেকে শুরু করে, রোম, এমনকি অনেক দূরে সেই অস্ট্রেলিয়া, টোকিও এবং বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে, অর্থাৎ এই যে যুদ্ধবিরোধী বিক্ষোভ, যুদ্ধ বন্ধের দাবিতে বিক্ষোভ, যুদ্ধবিরতির দাবিতে বিক্ষোভ, এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে সমস্ত কোম্পানি ইসরায়েলকে মদত দিচ্ছে, যারা ব্যবসা বাণিজ্য করছে ইসরায়েলের সাথে, সেই ব্যবসা বাণিজ্য বন্ধের দাবিতে এই বিক্ষোভগুলো হচ্ছে। কিন্তু দুর্ভাগ্যজনক আমাদের বাংলাদেশে এইরকম কোনো বিক্ষোভ নাই। এর কারণ আমার কাছে যেটা মনে হয়, দীর্ঘদিনের গণতন্ত্রের চর্চা না থাকা, ছাত্র আন্দোলন না থাকা, বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদের নির্বাচন না থাকা, সর্বোপরি একটা গণতন্ত্রহীন পরিবেশে আমরা কার্যত আমাদের ছাত্রদের, যুবকদের, তরুণদের যে রাজনৈতিক চেতনা, সেটাকে আমরা ভোতা করে দিয়েছি নানানভাবে। এবং কার্যত আমি একটি শব্দ প্রয়োগ করতে চাই, সেটা হলো আমাদের যুব সমাজের রাজনৈতিক চেতনা, তরুণ ছাত্রদের রাজনৈতিক চেতনাকে খোঁজা করে দেওয়া হচ্ছে। আগে যেমন অটোমান, মোগল এবং পার্সিয়ান সাম্রাজ্যের যারা প্যালেসের ভিতরে যারা পুরুষ যারা থাকতো, তাদের খোঁজা করা হতো, ঠিক সেইভাবেই আমাদের যুব সমাজকে খোঁজা করে দেওয়া হচ্ছে। এর বাইরে আরো একটা কারণ আছে, রাজনৈতিক কারণ। সেটা হচ্ছে স্বাধীনতা উত্তর বাংলাদেশে মানুষের যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা পূরণ হয় না। আজকে আমরা কি দেখছি, গত 10-15 বা 20 বছর ধরে আমাদের এখানে কল কারখানা সব ধ্বংস হয়ে গেছে। এখন শিল্প কল কারখানা না থাকায় আমাদের যুবকরা, আমাদের তরুণরা বেকার, তাদের কোনো কর্মসংস্থানের বিষয় নাই, তারা এখন দেশ থেকে পালায় বাঁচতে চাচ্ছে। আর একদিকে তারা একমাত্র চাকরি, সেটা হচ্ছে বিসিএস দেওয়া, অর্থাৎ তারা তাদের সমস্ত ধ্যান, মন, জ্ঞান তারা বিসিএস এর মধ্যে, তারা পড়াশোনার মধ্যে তারা নিয়োগ করছে। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে যাওয়া, ক্লাসে যাওয়া, ক্লাসের বাইরে কোচিং করা ইত্যাদি, ওদের জীবনের না আছে খেলাধুলা, না আছে সংস্কৃতির চর্চা, না আছে কিছু। অর্থাৎ রাজনীতিহীনতা থাকলে যা হয় এখন তাই হচ্ছে। এর ফল কি দাঁড়ায়ছে? এর ফল দাঁড়ায়ছে এই যে এরা চিন্তা চেতনা,
চিন্তা, তারা কোনো স্বাধীন চিন্তা করতে পারে না। এখন স্বাধীন চিন্তাহীন যুব সমাজ, তরুণ সমাজ, ছাত্র সমাজ তারা তো কিছু করতে পারে না। তো আমার কাছে মনে হয় এইটা একটা বড় বিষয়। আর উপায় বাকি, কারণ এটা ওদের, এই ছাত্রদের আমরা দোষও দিতে পারি না, কারণ ওদের তো কর্মসংস্থানের কোনো বিষয় নাই। একমাত্র হচ্ছে সরকারি চাকরি এবং এই বিসিএস দেওয়া ইত্যাদি। এবং ওরা, এই ছাত্ররা দেখছে যারা বিসিএস দিয়ে প্রচুর টাকার মালিক হয়ে যায়, শুধু বেতন না, মানে ধনী হওয়ারও একটা পথ। আবার ওরা যে স্বাধীনভাবে কিছু করবে, ব্যবসা বাণিজ্য করবে, বাংলাদেশে সেই সুযোগটাও বন্ধ হয়ে গেছে। কারণ ব্যবসা বাণিজ্য করতে গেলে তাদের চাঁদাবাজি ইত্যাদি ইত্যাদির কারণে এবং আমলাতার জটিলতায় তাদের জীবন দুর্বিষহ করে ফেলে। যারা নতুন উদ্যোক্তা তারা তো দুর্বিষহ জীবনযাপন করছে। এইরকম একটা অবস্থায় আমরা ছাত্রদের দোষও দিতে পারি। আমি মনে করি মূলত গণতন্ত্রের চর্চাহীনতার জন্যই আমাদের যে রাজনৈতিক চেতনার মান, আমাদের সংস্কৃতির চেতনার মানের যে ক্রমাবনতি, মানে একেবারে অবনতির চূড়ান্ত জায়গায় ঠেকেছে, যার ফলে আজকে সারা দুনিয়ায় এই গাজার গণহত্যা কি ভয়াবহ গণহত্যা। মাত্র কয়েক মাসের মধ্যে তারা 34,000-এর বেশি মানুষকে হত্যা করেছে। এমনকি তারা হাসপাতালে বোমাবর্ষণ করেছে, তারা স্কুলে বোমাবর্ষণ করেছে, রিলিফ ক্যাম্পে বোমাবর্ষণ করেছে। এটা বিশ্বের ইতিহাসে এমন বর্বরতা, গণহত্যার আগেও হয়েছে বিভিন্ন সময়। আমাদের বাংলাদেশেও আমরা দেখেছি পাকিস্তানের গণহত্যা করেছে, আমরা দেখেছি আর্মেনিয়ায় গণহত্যা, আমরা দেখেছি ভিয়েতনামে গণহত্যা। কিন্তু এত বর্বরতা, এত জঘন্য গণহত্যা বোধহয় পৃথিবীর ইতিহাসে নজির নেই। ঠিক জি। সেই সময়ও বাংলাদেশ নির্বিকার। এটা দুঃখজনক, খুবই দুঃখজনক, লজ্জাজনক। আমি নিজে ব্যক্তিগতভাবে ছাত্র সমাজের এই ভূমিকায় লজ্জিত। আমি জানি না ভবিষ্যতে। হ্যাঁ, জি, আমি একটু সিরাজ ভাইয়ের কাছে যাচ্ছি। সিরাজ ভাই, আপনি মাহবুব ভাইয়ের কথা শুনলেন। আপনার কি মনে হয় যে আসলে আমাদের ছাত্ররা কেন এত প্রতিবাদ বিমুখ হয়ে গেছে? ধন্যবাদ রিঙ্কিয়াপা, আপনাকে, রাজনীতির মঞ্চকে ধন্যবাদ জানাচ্ছি। মাহবুব ভাই চমৎকার ভাবে অনেকগুলো বিষয় তুলে ধরেছেন। ছাত্র রাজনীতির একাল সেকাল, অতীত গর্ব ইতিহাস, এরপরে বিভিন্ন আহ দেশীয় এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটে আমাদের বাংলাদেশের ছাত্র রাজনীতির, ছাত্র আন্দোলনের, ছাত্র সংগঠনগুলোর বিভিন্ন রকমের ইতিবাচক ভূমিকার কথা তুলে ধরেছেন এবং এই মুহূর্তে তারা কেন ব্যর্থ, এগুলো হচ্ছে অনেকগুলো প্রশ্ন তুলে ধরেছেন। আমি এর সাথে আর সামান্য কিছু যোগ করতে চাই। একটি বিষয় হচ্ছে, মাহবুব ভাই যে চেতনার কথা বলেছে, রাজনৈতিক চেতনা, এই যে চেতনাটাকে একেবারে লুপ্ত করে দেওয়া হয়েছে বা লুপ্ত হয়ে গেছে। এর পেছনে যে কারণ, আমার কাছে মনে হয় যে ছাত্রদের ভেতরে যে চেতনা নেই, চেতনা থাকলে তো প্রতিবাদ করার প্রশ্ন আসে, সেই চেতনাই নেই। অর্থাৎ ফিলিস্তিন যে একটা ইস্যু, সারা বিশ্বের একটা বড় সংকট, এবং আরো এক্সক্লুসিভলি যদি বলি, এটা কিন্তু মুসলমানদের সংকট। এই এই সংকটটা কিন্তু জাতি, বর্ণ, ধর্ম, এরকম অনেক কিছু এখানে জড়িত আছে, যুক্ত আছে আছে ফিলিস্তিনি জাতির প্রশ্ন আছে, মুসলিম জাতির প্রশ্ন আছে। এখানে মুসলিম বা ইসলামী ইতিহাস, ঐতিহ্য, স্থাপনা, আল আকসা মসজিদের ব্যাপার, ফিলিস্তিনের বিভিন্ন রকমের নবী, অনেক নবী আলাহিসাল্লামদের স্মৃতি, কবর বা আহ এরকম অনেক কিছু যুক্ত, জড়িত। এগুলোর সাথে ইসলামী চেতনা, মুসলিম চেতনার একটা প্রশ্ন কিন্তু থেকে গেছে। শুধুমাত্র সাধারণ ব্যাপারে ভাবে এই ফিলিস্তিন ইস্যুটাকে দেখলে হবে না। এবং এইরকম ধর্মীয় জায়গা থেকেই কিন্তু মূলত ইহুদিবাদী ইসরায়েল রাষ্ট্র তৈরি। ইসরায়েল কিন্তু সাধারণ কোনো রাষ্ট্র না, এমনি সাধারণ কোনো ইহুদি রাষ্ট্র না, এটা কিন্তু ইহুদিবাদী রাষ্ট্র। ইহুদি রাষ্ট্র এবং ইহুদিবাদী রাষ্ট্র এর ভিন্নতা আছে। একটা বর্ণবাদী রাষ্ট্র, একটা বর্ণের উপরে, একটা জাতির উপরে, ইহুদিবাদ তত্ত্বের উপরে ভিত্তি করে এই রাষ্ট্রটা গঠিত। এখন এই ফিলিস্তিনের পক্ষে দাঁড়াতে গেলে আলটিমেটলি আমাদেরকে ইহুদিবাদটাকে জিনিস এটা বুঝতে হবে। ইসরায়েল জন্মের প্রেক্ষাপট, এর সাথে কি কি ষড়যন্ত্র, মার্কিন সাম্রাজ্যবাদ, ব্রিটিশ সাম্রাজ্যবাদ, ফরাসি সাম্রাজ্যবাদ, পশ্চিমা বলদর্পী শক্তি এবং সাম্রাজ্যবাদীদের কি ভূমিকা, সেই 1945 বা 1917 সাল থেকে আজ পর্যন্ত কি কি ভূমিকা, এবং জাতিসংঘের আওতায় ইসরায়েল রাষ্ট্রকে বৈধতা দিয়ে, বৈধ একটা রাষ্ট্র বলে প্রতিষ্ঠা করে তাকে জাতিসংঘের পূর্ণ সদস্য বানানো হয়েছে। এবং টু স্টেট সলিউশনের ভিত্তিতে দুটো রাষ্ট্র করা হবে, ফিলিস্তিন এবং ইসরায়েল। সেই ফিলিস্তিনকে কিন্তু আজকে পর্যন্ত কোনো স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি। খুব সম্প্রতি এই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে এবং পূর্ণাঙ্গ সদস্য পাওয়ার দাবিতে জাতিসংঘের
সদস্য পূর্ণাঙ্গ সদস্য পদ পাওয়ার দাবিতে একটা বিল উঠেছিল, সেই বিলে ভেটো দিয়েছে আমেরিকা। তো সেক্ষেত্রে এই যে তত্ত্বগুলো, চিন্তাগুলো, ভেটো দেওয়ার ব্যাপার, আমেরিকা সারা বিশ্বে মানবতার প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে এত এত সরব, মানবাধিকারের প্রশ্নে এখানে কেন এত নীরব বা বাধা দেয়? নীরব তো না, এখানে সরাসরি বাধা দেয়, অ্যাগ্রেসিভ আমেরিকা। কেন? এর সাথে শুধুমাত্র একদম খালি চোখে সাধারণভাবে সাধারণ ফিলিস্তিনি জনগণকে দেখলে হবে না, সেখানে ইসলাম, মুসলমান এবং ইসলামিক ঐতিহ্য, অনেক কিছু, ইসলাম ধর্ম পর্যন্ত তৈরি। এখন এই ধর্ম এবং ইসলাম এই সমস্ত সমস্ত সবকিছু বাদ দিয়ে যদি আপনি সললি এক মানবতা এবং মুসলমান মানে সাধারণ মানুষের প্রশ্ন আসেন, সেই দিককেও যদি আমরা বলি যে এই যে চেতনা, মানুষের পক্ষে কথা বলার জন্য যে চেতনা, মানুষের প্রতি যে একটা দরদবোধ, ব্যথাবোধ থাকা দরকার, এই চেতনাই তো নষ্ট হয়ে গেছে। এই চেতনা কখন নষ্ট হয়ে যায়? যখন মানুষ শুধুমাত্র সমস্ত সবকিছু বাদ দিয়ে অর্থের পেছনে, প্রাচুর্যের পেছনে, আমি বড় হব এবং আমাকে প্রচুর টাকা পয়সা ইনকাম করতে হবে, আমাকে প্রতিষ্ঠিত হতে হবে, এইরকম যখন চিন্তা থাকে, তখন কিন্তু মানুষের ভেতর থেকে এই চেতনা বোধগুলো লুপ্ত হয়। এই বাংলাদেশে বর্তমানে ছাত্র সমাজের ভেতরে প্রচুর পরিমাণে আকাঙ্ক্ষা, যে ছাত্রটা আজকে কাজ করছে, সে লেখাপড়া করছে, সে ছাত্র পাশাপাশি চাকরি করছে, ইনকাম করছে, প্রতিষ্ঠিত হচ্ছে, কিভাবে ফ্ল্যাট করা যাবে, কিভাবে গাড়ি করা যাবে, কিভাবে বাড়ি করা যাবে, কিভাবে আরো আরো অনেক ক্ষমতা, আরো অনেক পজিশনে যাওয়া যাবে, ইত্যাদি ইত্যাদি। এবং এই যে মাহবুব ভাই একটু আগেই বলেছেন যে দেশ ছেড়ে পালিয়ে বাঁচার চেষ্টা করছে যুব সমাজ, তো যদি ব্যাপারটা এরকম হয়, তাহলে পালিয়ে যাওয়ার সবচেয়ে ভালো জায়গা হচ্ছে, অর্থাৎ দেশ থেকে ভালো জায়গা, নিরাপদে যাওয়ার জায়গা হচ্ছে ইউরোপ, আমেরিকা, কানাডা। ইউরোপ, আমেরিকা, কানাডায় যেতে গেলে তখন কিন্তু এইখানে যদি ফিলিস্তিনের পক্ষে কথা বলে, আর তারা ইসরায়েলের বিরুদ্ধে কথা বলে এবং আমেরিকা, ইউরোপ এবং কানাডায় যাওয়ার চেষ্টা করে, তাদের জন্য সেটা বাধার কারণ হয়ে দাঁড়াতে পারে। এইরকম একটা চেতনাও হয়তো ভেতরে কাজ করে থাকে। আর সবচেয়ে বড় যে কথা আমি আবারও বলবো, যে ছাত্র সংগঠনগুলো যে যখন রুখে দাঁড়াবে, প্রতিবাদ মুখর হবে, সেইটা করার জন্য যে রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড এবং যে রাজনৈতিক পরিবেশ থাকা দরকার, সেই রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড এবং পরিবেশ, সেই রকমের ক্ষেত্রেরও একটা ব্যাপার আছে, সেইটা নেই। আমরা 1990-80-র দশকেও দেখেছি, যখন এরকম পৃথিবীতে যে কোনো ধরনের ক্রাইসিস হলেই কিন্তু বাংলাদেশে তার একটা প্রতিবাদ হতো। যখন মুসলিম স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কোনো নেগেটিভ কোনো কাজ হয়েছে, ধরুন একটা ছোট কথা বলি, রুশদির বিরুদ্ধে, যে রুশদি যখন তার বিতর্কিত বই লিখলো স্যাটানিক ভার্সেস, তখন কিন্তু বাংলাদেশ বিক্ষোভে উত্তাল হয়েছে। বাটা জুতোয় যখন আল্লাহর নাম অঙ্কিত একটা কিছু ঘটনা ঘটেছিল, আপনার নিশ্চয়ই মনে থাকার কথা, তা নিয়ে কিন্তু বিরাট বিশাল আন্দোলন হয়েছিল এই বাংলাদেশ। তো আমি বলি না যে উগ্রবাদী, মৌলবাদী এই সমস্ত উত্থান হতে হবে, আমি বলি যে মানবতার পক্ষে, ধর্মের পক্ষে, যেটা অন্যায় তো অন্যায়, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা প্রয়োজন, কিন্তু এই চেতনাগুলো নেই। এমনকি যে ইসলামী দলগুলো প্রতিবাদ সমাবেশ করতো, সেইগুলোও নেই। অর্থাৎ বাংলাদেশে সামগ্রিকভাবে একটা রাজনৈতিক কালচারের ব্যাপক একটা পরিবর্তন হয়েছে, এবং সেই পরিবর্তনটা আমি ব্যক্তিগতভাবে মনে করি অত্যন্ত নেতিবাচক, যার কারণে এই সংকটটা আমরা দেখছি। দিন ব্যাপা যদি আপনি আমাকে সময় দেন, তাহলে আমি আর একটা টপিক এখানে আলোচনা করতে চাই। সেটা হচ্ছে এই, যে আমরা শুধুমাত্র আহ বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিবাদ নেই, ছাত্র অঙ্গনে প্রতিবাদ নেই, ব্যাপারটা তা কিন্তু না। শুধুমাত্র রাজনৈতিক এই আন্তর্জাতিক ঘটনা বলি আমাদের শিক্ষাঙ্গনে যে অনুপস্থিত, ব্যাপারটা তা না। আমি মনে করি আমাদের গণমাধ্যম, আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে, আপনি একজন গণমাধ্যম কর্মী হিসেবে, মাহবুব ভাই নিজেও একজন সাংবাদিক, আমরা যদি সবাই বিষয়টা চিন্তা করে দেখবো যে আমাদের যে গণমাধ্যম গুলো, মূলধারার বড় বড় টেলিভিশন চ্যানেলগুলো, রেডিও বা পত্রপত্রিকা, দেখবেন রেডিও, আমরা টেলিভিশনের যুগের কথাই বলি, এখন তো টেলিভিশনের যুগ, ইলেকট্রনিক মিডিয়ার যুগ। একটা টেলিভিশনের রানডাউনে আমাদের দেশের খবর বা অন্যান্য বহু খবর থাকে, 1 ঘন্টার একটা বুলেটিন ধরে 3 থেকে 4 মিনিটও মনে হয় দেওয়া হয় না আন্তর্জাতিক খবরে। আর বাদ বাকি সব আমাদের ভেতরের নানান রকমের গুণগান, নানান রকমের কথাবার্তা, নানা রকমের রিপোর্ট, সেই রিপোর্টের মান দিয়ে প্রশ্ন আমি না তুললাম। তো 3 মিনিট একটা টেলিভিশনের 1 ঘন্টার একটা বুলেটিনে মাত্র 2 মিনিট 3 মিনিট একটা উপ থাকে, ছোট একটু আলোচনা, একটা নিউজ দিয়ে আন্তর্জাতিক শেষ। অর্থাৎ আমরা আন্তর্জাতিক বিশ্ব থেকে গণমাধ্যমের মাধ্যমে আমরা নিজেদেরকে বিচ্ছিন্ন করে ফেলেছি। এখন আমরা যে সমস্ত খোঁজ খবর পাচ্ছি, এগুলো তো ইউটিউব চ্যানেল থেকে, টেলিভিশন চ্যানেলের আলোচনা বা খবর কিন্তু খুবই কম।
ইউটিউব চ্যানেল কি করে, টেলিভিশন চ্যানেলগুলো ইউটিউব চ্যানেল করেছে, কেন করছে? বিভিন্ন রকমের মুখরোচক আকর্ষণীয় হেডলাইন দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে, তার সত্য মিথ্যা যাচাই বাছাই করার কোনো প্রশ্নই দিচ্ছে। সেখানে একটা আসল চেতনা কাজ করে, ওই যে ফিলিস্তিনি জনগণের প্রতি চেতনা কাজ করছে তাদের ভেতরে কাজ করছে ভিউয়ের চেতনা। ভিউ পেতে হবে, টাকা কামাবে। এই যে গণমাধ্যমের যে একটা দুর্দশা, এটাও কিন্তু আলোচনার বিষয়। শুধুমাত্র আমাদের ছাত্র অঙ্গনে বা শিক্ষাঙ্গনে এই সংকট তৈরি হয়নি, এই সংকট আমাদের পুরো জাতিকে আচ্ছন্ন করে ফেলেছে। অর্থাৎ আমরা নিজেদেরকে আমরা আন্তর্জাতিক অঙ্গন থেকে বিচ্ছিন্ন করেছি। আমি আজকে বলি, এই যে ওআইসি যে একটা গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান, আন্তর্জাতিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছিল, আজ পর্যন্ত বাংলাদেশ হলো মুসলিম বিশ্বের দ্বিতীয় বা তৃতীয় বৃহত্তম জনসংখ্যার দিক দিয়ে। আজ পর্যন্ত আমাদের দেশে ওআইসির কোন বৈঠক হয়েছে, শীর্ষ সম্মেলন হয়েছে? হয়নি। কেন? কি কারণে? এর পিছনে কি কারণ? এই যে আজকে আফ্রিকার দেশ গাম্বিয়াতে সম্মেলন হচ্ছে, শীর্ষ সম্মেলন হচ্ছে আজকে এবং আগামীকাল 2 দিন ব্যাপী শীর্ষ সম্মেলন আপনার আফ্রিকার দেশ গাম্বিয়াতে। অথচ বাংলাদেশকে আফ্রিকার দেশ বলে আমরা তুচ্ছতাচ্ছিল্য করি। আফ্রিকার বহু দেশে কিন্তু ওআইসির সম্মেলন হয়েছে, আমাদের বাংলাদেশে কিন্তু হয়নি আজ পর্যন্ত। এবং একটা সম্মেলন অনুষ্ঠানের কোনো চিন্তাও করতে পারে না সম্ভব। আমরা আন্তর্জাতিক অঙ্গন থেকে নিজেদেরকে এভাবে বিচ্ছিন্ন করে ফেলেছি, সংকটটা এখানে। থ্যাংক ইউ সিরাজ, থ্যাংক ইউ মহবে।